সনদ ও গণভোটের সিদ্ধান্ত দলগুলোর উপর চাপানো ঠিক হয়নি। যশোরে মির্জা ফখরুল নির্বাচনের পথ সুগম করার আহ্বান। বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে পরিস্থিতি। পানির ট্যাঙ্কে লুকিয়েও হয়নি শেষ রক্ষা। গাজীপুরে শ্রীপুরে বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার 7। বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনে অবশেষে উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। 21টি বেসরকারি অফটক মালিকদের সংগঠনকেও তলব। এবং সুন্দরবনের ভারসাম্য রক্ষায় 20 বছর মেয়াদী মাস্টার প্ল্যান। গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল। সংরক্ষিত থাকবে জীববৈচিত্র্য। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোরে বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এই কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে পরিস্থিতি। উপদেষ্টারা রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে কোনো গণভোট হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো থাকবে, আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে। যারা আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। 2 সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং সরোয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হল চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই পক্ষ। সবশেষ টার্গেট কিলিং এর শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ। তবে এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। অনুসারীরা নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। ছোট সাজ্জাদের বিষয় হইতে পারে, ওরা সহযোগিতা আছে। প্রশাসন যারা আছে তারা এটা তদন্ত করে এটার সুস্থ বিচার যেন করে, এটা আমরা চাই। পুলিশ বলছে গত 30 মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। দুই সন্ত্রাসী দলের মধ্যে একটা সংঘর্ষ আছে তাদের মধ্যে। তবে আমি এটা একটু খুব সহজভাবে নিচ্ছি না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা।
জনগণের মনে। নির্বাচনী গণসংযোগে হামলা করা এটা গুপ্ত বাহিনীর কাজ। আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ দেখা, সেই গণতন্ত্র উত্তরণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ এবং একজন নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গুলিবিদ্ধ এরশাদুল্লাহর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এদিকে রাউজানে সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতাসহ আহত হয়েছেন ৫ জন। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। ঘটনার এত ঘন্টা পরও কোনো মামলা হয়নি, হামলার ঘটনায় আটক হননি কেউ, তাই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘরে এবং বাইরে বলেন, মানুষ এখন আতঙ্কিত। আতঙ্ক বলতে আমরা আসছি, এখন আমার গা কাঁপতেছে। এই ঘটনাতে যারা যারা জড়িত আছে, আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের যত প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ আছে, সেটা আমরা কালেক্ট করার চেষ্টা করছি। নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শঙ্কামুক্ত আছে, কথা বলতে পারতেছে। একটা জীবনের মূল্য তো কেউ দিতে পারবে না, সেই জন্য আমরা এগুলোর তীব্র বিরোধিতা করি। সন্ত্রাসী যে দলের হোক তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। এদিকে বুধবার রাতে নগরীর রাউজানের বাগোয়ান ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে ৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী। তাদের দাবি, দলের আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা চালিয়েছে। খবর পাইছি সন্ত্রাসীরা এর ধরে নিয়ে গেছে, তখন আমরা তাড়াহুড়া করে 2-3 জন গেছি, মানে একে সরে আনার জন্য। হঠাৎ করে আমাদেরকে দুরম গুলি করতেছে। ইউনিয়ন স্বেচ্ছা বিদ্যালয়ের সদস্য সচিব আব্দুল্লাহ সুমন, বাগওয়ান ইউনিয়ন স্বেচ্ছা বিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক কুরশেদ আলম, ওদের স্থানীয় মারামারি গ্রুপিংয়ের কারণে এগুলো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা এখনো আশঙ্কাজনক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। লাখ টাকা খরচে ইতালি গেল বাংলাদেশের বিড়াল। মুন্সিগঞ্জ থেকে পোষা বিড়ালের ইতালি যাত্রার খবর থাকছে সংবাদের শেষাংশে। পানির ট্যাঙ্কের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ বাড়ির মালিক এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয় 2টি পিস্তল, ম্যাগাজিন ও গুলি, ওয়াকিটকি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র। তবে বিষয়টি পরিকল্পিত বলে অভিযোগ এনামুলের পরিবারের। বাড়ির পানির ট্যাঙ্ক থেকে বের করে আনা হচ্ছে এনামুল হক মোল্লাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে শ্রীপুরের বর্মি এলাকায় বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশির পর উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র। আটক করা হয় বাড়ির মালিক এনামুল হক মোল্লা সহ 7 জনকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী এনামুল আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে এনামুল হক মোল্লা বিএনপির কেউ নয় বলে দাবি করেন স্থানীয় নেতারা। আমি স্পষ্ট করে বলতে চাই, এনামুল হক মোল্লা আমাদের বিএনপির কেউ নয়। সে বহিষ্কৃত হয়েছিল, সে সন্ত্রাসী একটা ছেলে এবং একটা জঘন্য অপরাধ করে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন এনামুল হক মোল্লার ছোট ভাই মাজহারুল ইসলাম মোল্লা। দাবি করেন, বিরোধীরা বাইরে থেকে অস্ত্র এনে ফাঁসিয়েছে। অভিযানের সময় সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। কোনো অস্ত্র না পাওয়াতে তো বাইরে থেকে 2টা লোকে আইসা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে আসছে, আসার পরে এই গেটে এসে তো 2টা ব্যাগটা তাদের হাতে দিছে। অস্ত্রের উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা। 10 নভেম্বর বন্দর ব্যবহারকারী সব পক্ষের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগটাকে তলব করেছে মন্ত্রণালয়। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালো, তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন, আপনি বলবেন আমাকে 20% মারতে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো, আপনি 5 অথবা 10 বাড়ান, 2 ইয়ার্স পর আবার বাড়ান, দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করল, প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন, সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। এই অবস্থায় 9 নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগ ডেকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ে টিউবওয়েলের পানি পান করে 11 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি 7 জন। দুপুরে সদরের কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের পর টিউবওয়েল থেকে পানি পান করে। পরে একে একে 11 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে 4 জন বাসায় ফিরে গেলেও ভর্তি করা হয়েছে 7 জনকে। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। তবে অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। পানি খেয়েছিল টিউবওয়েলে, পানি খাওয়ার পরে এই অসুস্থ হয়ে বিস্কিট খাইছে নাকি, বিস্কিট খাওয়ার বমি করছিল নাকি, ওই জন্য হাসপাতালে নিয়ে আসছে। এটা তদন্ত করলে পাওয়া যাবে যে কিসের থেকে হয়েছে। প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমাদের এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারা প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেছেন, এখন তারা সুস্থ আছে। গাইবান্ধায় ঢাকা রংপুর মহাসড়কে অচেতন অবস্থায় 5 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, রাতে গাবতলী থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল তারা। রাস্তায় অজ্ঞান পার্টি কোকাকোলা খাইয়ে অচেতন করে তাদের সর্বস্ব লুটে নেয়। আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলায় পৌর শহরের 4 মাথা মোড় এলাকায় তাদের রাস্তায় ফেলে ট্রাক সহ পালিয়ে যায় চক্রটি। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সবাই শঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। কুমিল্লায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে মগবাড়ি চৌমোহনী এলাকায় বাইসাইকেলে করে কনফেকশনারির মালামাল নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন রেজাউল কবির বুলবুল। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সালিশিতে বিপক্ষে দলে অবস্থান নেয়ায় ক্ষোভ। নওগাঁয় ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা গোলাম স্থানীয় চা দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে একই গ্রামের ছেলে হারুন ও অন্তর সহ 12 থেকে 13 জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, জমি দখল নিয়ে আফজাল ও হারুনের মধ্যে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। কিছুদিন আগে উভয় পক্ষ জেলা আদালত এলাকায় এক আইনজীবীর চেম্বারে আলোচনায় বসেন। সেখানে ক্রেতা আফজালের পক্ষ কাগজপত্র যাচাইয়ে অংশ নেন গোলাম। এরই জেরে হত্যাকাণ্ড।
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানায়, ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। দুপুরে কর্মরতরা কাঠের স্তূপটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কয়েকটি ইউনিটের সহায়তায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। 3টি চুন কারখানা গুড়িয়ে দেওয়া সহ 2 শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় 600 চুলা জব্দ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বিপুল পরিমাণ সরবরাহ পাইপ। এক্সকেভেটর দিয়ে একের পর এক গুড়িয়ে দেওয়া হয় 3টি চুন কারখানা। বিচ্ছিন্ন করা হয় অবৈধভাবে গ্যাস সংযোগ। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর ও ঝাউচর এলাকায় 4টি স্থানে চলে অভিযান। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় 7টি ভাট্টি গুড়িয়ে দেওয়া সহ জব্দ করা হয় অবৈধ 1300 ফুট পাইপ, 33টি বার্নার ও প্রায় অর্ধশত রাইজার। পরে 200 অবৈধ আবাসিক গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। অন্যদিকে আশুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রায় 3 কিলোমিটার অবৈধ সরবরাহ পাইপ উচ্ছেদ করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় 6 শতাধিক চুলা। অভিযানের সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেখছেন বাংলা সময়। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা আর টেকসই পর্যটন উন্নয়নে নেওয়া হয়েছে 20 বছর মেয়াদী ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয়দের জীবিকা যেমন সুরক্ষিত হবে, তেমনি সংরক্ষিত থাকবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সবুজ গাছ, খালবিল আর বন্যপ্রাণীর সমাহার এ যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন মানেই শান্ত সুনিবিড় এক আশ্রয়। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস, সুন্দরী গেওয়া সহ হাজারো প্রজাতির বনজ সম্পদের এ বন শুধু পর্যটন নয়, বাংলাদেশের পরিবেশ রক্ষারও প্রাকৃতিক ঢাল। তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটন চাপের কারণে সুন্দরবনের ভারসাম্য এখন হুমকিতে। একদিকে যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রাথমিক চিকিৎসার অভাব, প্রশিক্ষিত গাইডের সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বিপন্ন হচ্ছে বনের ভারসাম্য। ট্যুরিজমের ক্ষেত্রেও যে সমস্ত ভেহিকেলগুলো আছে, জেলেরা যারা, তারা সবাই কিন্তু ওই পলিথিন প্লাস্টিকগুলো ফেললে যেটা হচ্ছে বৃক্ষ গজানোর সুযোগ, মানে ন্যাচারালি ওইটা হওয়ার সুযোগ থাকছে। বন বিভাগ বলছে, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে সুন্দরবনের পর্যটন আরও টেকসই হবে। আশা করি যে সুন্দরবন এবং এর উপরে পর্যটন যে নির্ভরতা, এগুলোকে সামাল দিতে এবং ম্যানেজ করতে সহায়ক হবে। প্রতি বছর গড়ে দেশি বিদেশি প্রায় 2 লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। 2 দশকের এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয়, বরং প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের উন্নয়নে এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুন্দরবন হয়ে উঠবে টেকসই ইকোট্যুরিজমের এক অনন্য দৃষ্টান্ত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলা সময়। এবারে বিড়ালের বিদেশ যাত্রার ব্যতিক্রমী খবর। মুন্সিগঞ্জ থেকে প্রথমবারের মতো পোষা বিড়াল গেল ইতালি। বিদেশ যাত্রায় খরচ প্রায় লাখ টাকা। এছাড়াও পাসপোর্ট, এনওসি, ট্রানজিট নেয়া দেশের বিমানবন্দরের অনুমতি সহ নানা ঝক্কি ঝামেলা শেষে বিমানে উঠতে যাচ্ছে ক্যান্ডি নামের বিড়ালটি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ থেকে প্রথমবারের মতো একটি পোষা বিড়াল ইতালি যাচ্ছে। বিড়ালটিকে বিমানে বহনের জন্য বিশেষ খাঁচা সহ যাবতীয় ব্যয় প্রায় লাখ টাকা। এই টাকা খরচ ছাড়াও বিড়ালের পাসপোর্ট, সরকারি এনওসি, ট্রানজিট নেয়া দেশের বিমানবন্দরের অনুমতি, নানা রকমের ঝক্কি ঝামেলা শেষে বিমানে উঠতে যাচ্ছে ক্যান্ডি নামের বিড়ালটি। শুধু আমার একদিন আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেতে হয়েছে, ওখান থেকে এনওসিটা আনাচ্ছে, তারপর নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমাকে এয়ারপোর্ট থেকেই দিয়ে দিছে, পারমিশন দিয়ে দিছে, ওনারা মেল দিয়ে দিছে, বলছে যে আমরা পারমিশন পেয়েছি দোহার এয়ারপোর্ট থেকে এবং রোম এয়ারপোর্ট থেকে।
আমার মানে কনফার্ম নিতে পারবো। কাতার এয়ারওয়েজে $350 পে করতে লাগবে যদি ওর ওজন 30 কেজি থেকে নিচে হয়, আর যদি 30 কেজির উপরে হয়ে যায় এই বক্সটা সহ, সেহেতু আমাদের $600 পে করতে হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, তার কার্যালয়ের তথ্য মতে প্রথমবারের মতো মুন্সিগঞ্জ থেকে পোষা বিড়াল ভিন দেশে যাচ্ছে। হেলথ সার্টিফিকেট, ডিওয়ার্মিং সার্টিফিকেট, ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং মাইক্রোচিপিং, এই 4টা কাজ আমরা করে দিয়ে থাকি। 6 কেজি ওজনের এই ক্যান্ডিকে নিতে বিমান ভাড়া দিতে হচ্ছে $350। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সনদ গণভোটের সিদ্ধান্ত দলগুলোর উপর চাপানো ঠিক হয়নি, যশোরে মির্জা ফখরুল। নির্বাচনের পথ সুগম করার আহ্বান, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে পরিস্থিতি। গণসংযোগকে কাজে লাগিয়ে কিলিং মিশন, জেলে বসেই বাবলা হত্যার পরিকল্পনা ছোট সাজ্জাদের। 2 সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বে রক্তাক্ত চট্টগ্রাম, আটক হয়নি কেউ। এবং পানির ট্যাঙ্কে লুকিয়েও হয়নি শেষ রক্ষা। গাজীপুরের শ্রীপুরে বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার 7। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।